বন্ধুরা নমস্কার। বাংলা বিজেপিতে যা ঘটছে তা নিয়ে একেবারে নিরপেক্ষ 10টি পয়েন্ট তুলে ধরে ব্যতিক্রমী একটা বিশ্লেষণ করব। বাংলা বিজেপি যে উভয় সংকটে এবং কেন উভয় সংকটে, কেন সমস্যার সমাধান অসম্ভব, কেন এই সমস্যা সমাধান না করলে পার্টির জন্য বড় ধরনের সংকট তৈরি হবে, সেটা পয়েন্ট ওয়াইজ বলবো আপনাদের কাছে। 1, 2, 3, 4 করে 10টি পয়েন্টে বলবো। কথা দিচ্ছি একেবারে নিরপেক্ষভাবে বলবো। তার কারণে যারা বিজেপিকে পছন্দ করেন তারাও মন দিয়ে শুনবেন, যারা বিজেপির বিরোধী তারাও মন দিয়ে শুনবেন, অর্থাৎ সবাই মন দিয়ে সবটা ভিডিও ভালো করে শুনবেন, তাহলে আপনাদের কাছে ছবিটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। নাম্বার 1, বিবাদ প্রকাশ্যে। সর্বোচ্চ স্তরে যে বিবাদ বিজেপিতে ছিল এমনিতে সবাই জানতো, কম বেশি অনুভব করত, এবং এতদিন পর্যন্ত সেগুলো অপ্রকাশ্যে থাকার কারণে মানুষ সরাসরি কিছু বলতেও পারতো না। এবার বিবাদটা প্রকাশ্যে, মানে সর্বোচ্চ স্তরের বিবাদ প্রকাশ্যে। এর আগে নিচু স্তরের বিবাদ প্রকাশ্যে আমরা দেখেছি। প্রকাশ্যে সর্বোচ্চ স্তরের বিবাদ আসা একটা পার্টির জন্য ভয়ঙ্কর বিপর্যয়ের ইঙ্গিত দেয়। 2 নাম্বার পয়েন্ট, যে বিবাদ প্রকাশ্যে এসেছে সেই বিবাদটা আদর্শগত বিবাদ। আমি অনেক সময় বলেছি আপনাদেরকে, কোনো পার্টিতে যদি আদর্শগত সংকট দেখা দেয় তাহলে সেই পার্টির কোর সিস্টেম তার দ্বারা প্রভাবিত হয়। অন্য বিভিন্ন ইস্যুভিত্তিক যদি সমস্যা আসে সেই সমস্যাগুলো সমাধান করে আবার একসাথে বিনা উপদ্রবে চলা যায়। কিন্তু যদি কোর সিস্টেমের মধ্যে উপদ্রব দেখা দেয়, অর্থাৎ বিভ্রান্তি দেখা দেয় এবং আপনার বিবাদ দেখা দেয়, তাহলে সেটার সারাই করা অসম্ভব প্রায় হয়ে যায়। তার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্টিকে আমরা অনেকবার ভাঙতে দেখেছি। কখনো কংগ্রেসকে ভাঙতে দেখেছি, কখনো সিপিএম মানে কমিউনিস্ট পার্টিকে ভাঙতে দেখেছি। বিজেপিরও একাধিকবার ভাঙন হয়েছে ইতিমধ্যে। এবার এই যে আপনার আদর্শগত বিবাদ, এর মধ্যে কি মূল প্রশ্নটা কি? মূল প্রশ্নটা হলো কে আসল হিন্দু, কে জালি হিন্দু। শুভেন্দু অধিকারী বা অন্য যারা আছেন দিলীপ ঘোষের বিপরীত মেরু, তারা বলে দিয়েছিলেন যে ওই জগন্নাথ ধামের প্রোগ্রামে যারা যাবেন তারা জালি হিন্দু, আর যারা সনাতনী সম্মেলনে যাবেন তারা আসলি হিন্দু, আসল হিন্দু। এবার দিলীপ ঘোষের মতন ব্যক্তি ওই জগন্নাথ ধামে যাওয়ার পর আসল হিন্দুকে, সেটা বড় প্রশ্ন হয়ে গেছে। তাও কি সাধারণ মানুষের মধ্যে না, কিন্তু সাধারণ কর্মী সমর্থকদের মধ্যে না, কিন্তু দলের সর্বোচ্চ স্তরে কে আসল হিন্দু আর কে নকল হিন্দু, এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তারা যেমন দিলীপ ঘোষকে জালি হিন্দু প্রমাণিত করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন, দিলীপ ঘোষ তেমনি অন্যদেরকে হিন্দুত্ব, নতুন হিন্দুত্ব সাজার চেষ্টা করছে বলে তির্যক ভাবে আক্রমণ করছেন। ফলে বুঝতে পারছেন, কোর ইস্যু যে বিজেপি হিন্দুত্বের ভিত্তির ওপর দাঁড়িয়ে রয়েছে, সেই বিজেপির হিন্দুত্বের মধ্যে প্রশ্ন, তাও সর্বোচ্চ স্তরে। 3 নাম্বার, বিধানসভা নির্বাচন মাত্র 1 বছরের মধ্যে। ভাবতে পারেন যে এই সময়কালটা পুরো পার্টি ঐক্যবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করার জন্য লড়াই করার কথা। এই সময়কালটাতে দলটা তার আদর্শগত লড়াই করছে দলের সর্বোচ্চ স্তরে 2টি আড়াআড়ি ভাবে বিভক্ত গোষ্ঠীর মধ্যে। বুঝতে পারছেন? তাহলে সংকটটা সংকটের সময়কালটা ভাবেন। শুধু এর আগে স্তরটা ভেবেছেন, এবার সময়কালটা ভাবেন। এই 1টা বছর পুরো বিজেপিটা ব্যস্ত থাকার কথা ছিল। এখন হাতে হাত ধরে শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের মধ্যে কাজ করার কথা ছিল। যেখানেই যাবেন একে অপরের পরিপূরক হিসেবে যাওয়ার কথা ছিল। কিন্তু এখন তারা লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে না শুভেন্দু অধিকারের লড়াই এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, না দিলীপ ঘোষের লড়াই এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তাদের লড়াই তাদের দলের প্রতিপক্ষের বিরুদ্ধে। তাহলে এবারে তার গম্ভীরতাটা বুঝুন। এবার একদিকে প্রাক্তন রাজ্য সভাপতি অর্থাৎ দিলীপ ঘোষ, আরেকদিকে বর্তমান আপনার বিরোধী দলনেতা। মানে বুঝুন, একজন সাংবিধানিক পদে আছেন, দল জিতলে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারেন, কারণ বিরোধী দলনেতা যেহেতু আছেন
তার একটা বড় প্রবল শক্তিশালী দাবি থাকবে। আরেক দিকে প্রাক্তন রাজ্য সভাপতি এবং তিনি দলকে দাঁড় করিয়েছেন রাজ্যের মধ্যে, সুতরাং তার একটা বিরাট দাবি থাকবে দল যদি জিততে পারে। এই দুজনের মধ্যে বিবাদ, গম্ভীরতা বুঝতে পারছেন। কেন্দ্রীয় চাপ, এখন ধরেন কেন্দ্রীয় নেতারা যদি প্রেসার ক্রিয়েট করে এবং দুজনকেই যদি বলে যে তোমরা মুখ বন্ধ রাখো, কেউ কোনো ধরনের বিবৃতি দেবে না, আর এই ধরনের বিবৃতি তো একেবারেই দেবে না, মিডিয়ার সামনে কেউ মুখ খুলবে না, এবং উভয়েই দলের অনুগত সৈনিকের মতন মুখ বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন, সমস্যার কি সমাধান হলো? সমস্যার কি সমাধান হবে? যেহেতু তাদের মতান্তর না, এখানে মনান্তর হয়ে গেছে, যেহেতু একজনের মানে কোর আদর্শে আরেকজন আঘাত করছেন, সেহেতু এই কোর জায়গাতে সমস্যা যখন ঢুকে গেছে, তখন শুধু মুখ বন্ধ রাখলে তো সমস্যার সমাধান হবে না। তাদের মনের মিলটা, মানে মন যেখানে অমিল হয়ে গেছে সেখানে মিল করানো দরকার, আর এটা করানোর তো বাহ্যিক কোনো ব্যবস্থা নেই। সুতরাং সমস্যা সমাধানের বাইরে চলে যাচ্ছে। এবার কথা হলো যে 6 নম্বর ইস্যু হলো সমস্যা যে স্তরে রয়েছে সমাধান সেই স্তরে করতে হবে। সমস্যা এমন না যে দুজন বড় নেতার মধ্যে সমস্যা হয়েছে, এমন না যে কোনো একটা ইস্যুতে সমস্যা হয়েছে। সমস্যা হয়েছে মনের স্তরে। একজন মন থেকে আরেকজনকে এত অপছন্দ করছেন, এত বিশ্বাস করছেন, এতটা ঘৃণা করছেন এবং এতটা খারাপ রাজনৈতিক ভাবে দলের জন্য এতটা ক্ষতিকারক বলে ভাবছেন যে এই জায়গায় গিয়ে সমস্যার সমাধান করার অভিজ্ঞতা বিজেপির নেতাদের নাই। কারণ বিজেপি তো এর আগে এই ধরনের সমস্যার সমাধান করেনি কোথায়। এরকম সমস্যা তো আসেইনি দলের সামনে, আসতেই দেয়নি। যেহেতু দল শক্তিশালী ছিল, যেহেতু দল সর্বাত্মক ক্ষমতা ভোগ করেছিল, সেহেতু দল কাউকে মুখ পর্যন্ত টুফেয়া পর্যন্ত করতে দেয়নি। কেন করতে দেয়নি? কারণ করলেই দল তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মতন অবস্থাতে ছিল। সুতরাং সবার মনের ভেতরে অজস্র ক্ষোভ জমাট বাঁধতে থাকে। আপনাদের মনে আছে যে অতীতের বিভিন্ন ভিডিওতে আপনাদেরকে আমি বলেছি যে ক্ষোভ বাইরে আসছে না তার মানে ক্ষোভ নাই তা না, কিন্তু ক্ষোভ জমাট বাঁধছে এবং যখন বেরিয়ে আসবে তখন বিস্ফোরিত হবে। এখন দেখবেন বাংলার প্রত্যেকটা মিডিয়া বলছেন যে বিস্ফোরক মন্তব্য, বিস্ফোরক মন্তব্য, মুখের বিরুদ্ধে তো মুখের বিস্ফোরক মন্তব্য। সত্যি সত্যি তো বিস্ফোরক মন্তব্য আসছে, কিন্তু এই বিস্ফোরক মন্তব্যগুলো অন্য দলের নেতাদের বিরুদ্ধে না, নিজের দলের নেতাদের বিরুদ্ধে। কেন? এতদিন জমাট বেঁধেছিল বলে। আর এগুলো মেরামত করার অভিজ্ঞতা যেহেতু কেন্দ্রীয় নেতাদের তৈরি হয়নি, তারাও এক্ষেত্রে অপরিপক্ক, সেহেতু সেগুলো এই অবস্থাতে এসে সমাধান অসম্ভব। 7 নম্বর পয়েন্ট হলো, আপনারা পয়েন্টগুলি সবগুলি খেয়াল করবেন একটার পর একটা। এক দলের থেকে নির্বাচনে গেলে দুদিকে অন্তর্ঘাতের সম্ভাবনা থাকবে। ধরেন এখন দল কোনো মতে ম্যানেজ করলো, বাহ্যিক ওই বলে না অনেক সময় জোড়াতালি দিয়ে, এরকম জোড়াতালি দিয়ে ম্যানেজ করে বললো যে চলো সবাই মিলে দলকে ক্ষমতা আনার জন্য চেষ্টা করব। এবারে শুভেন্দু অধিকারী এবং তার যারা অনুগত সৈনিক রয়েছে, বিভিন্ন পদাধিকারী হতে পারে বা সাধারণ কর্মী হতে পারে, অন্যদিকে দিলীপ ঘোষের যারা অনুগত সৈনিকরা রয়েছেন, তারা কেউ বিপরীত গোষ্ঠীর কাউকে বিশ্বাস করবেন? তাদের পক্ষে একসঙ্গে মিলে সত্যিকার অর্থে লড়াই করা সম্ভব? কোথাও যদি ধরেন ক্যান্ডিডেট হলো শুভেন্দু অধিকারীর অনুগামী, আর সেখানে সেই ক্যান্ডিডেটকে জেতানোর দায়িত্ব পড়ল দিলীপ ঘোষের অনুগামী কাউকে, এবং সেই ক্যান্ডিডেট হেরে গেল, ভাবতে পারেন অবস্থা কি হবে? শুধু হারা তো পরে ফলাফল বেরোনো হলে পরে বোঝা যাবে কে জিতলো কে হারলো, কিন্তু এই যে নির্বাচনী প্রক্রিয়াটা চলবে, এবার ভাবেন অবজারভার যে যা নির্দেশ দেবে ক্যান্ডিডেট তাকে সন্দেহ করবে যে আরে এটা তো আমার অন্য গোষ্ঠীর ব্যক্তি, তিনি যা নির্দেশ দিচ্ছেন সেটা তো আমাকে হারানোর জন্য হতে পারে। আবার ক্যান্ডিডেট যে কথাগুলো বলবে অবজারভার সেই কথাগুলোকে অবিশ্বাস করবে যে এ কি আমাকে ব্যর্থ দেখানোর জন্য বা আমাকে কলঙ্কিত করার জন্য বা আমাদের গোষ্ঠীটাকে হেয় করার জন্য এটা করছে। বা আবার এটাও ভাববে যে এই ক্যান্ডিডেট যদি জিতে যায় আমাদের কি লাভ হবে,
আমি তো একে জেতানোর জন্য দল থেকে দায়িত্বপ্রাপ্ত হয়েছি ঠিকই, কিন্তু এ তো আমাদের গোষ্ঠীর না। এ জিতলে তো ওই গোষ্ঠীর নেতাকে সে সমর্থন করবে বিধানসভাতে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য বা বিরোধী দলনেতা হওয়ার জন্য, তাহলে আমাদের লোকসান হবে। তাহলে সে তাকে জেতানোটা তার গোষ্ঠীর জন্য ক্ষতিকারক বলে মনে করবে। আবার এবার ভাবেন যে দুই দিকে এই যে অবিশ্বাসের যে বাতাবরণ, এটা যদি সমস্যা আপাতত সমাধান করেও তাহলে অবিশ্বাসের বাতাবরণটাকে নষ্ট করা অসম্ভব প্রায়। এবার দেখেন ৮ নম্বর পয়েন্ট, একজনকে যদি বহিষ্কার করা হয় দুজনের মধ্যে, ধরলাম অন্য যারা আছে তাদেরকেও এখানে কাউন্ট করছি, কিন্তু মূল দুইটা গোষ্ঠীর দুই নেতার কথা বলছি, একটা গোষ্ঠীর নেতাকে যদি বহিষ্কার করা হয় অথবা তিনি যদি দল ছেড়ে দেন তাহলে অবস্থা কি হবে? এখন বহিষ্কারের কথা শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে বিজেপি চিন্তা করবে না, কেননা শুভেন্দু অধিকারীর এখন একটা অনুগতদের একটা টিম তৈরি হয়ে গেছে এবং তারা বিজেপিতে ক্ষমতাসীন। শুভেন্দু অধিকারী এখন গুরুত্বপূর্ণ পদে আছেন। বিজেপির কেন্দ্রীয় নেতারা এখনো মনে করেন শুভেন্দু অধিকারী দলের জন্য বড় সম্পদ। মমতা ব্যানার্জিকে তিনি যেহেতু বিধানসভা নির্বাচনে হারিয়েছেন, সেহেতু তার পক্ষেই মমতা ব্যানার্জির সরকারটাকেও ক্ষমতাচ্যুত করা সম্ভব। সুতরাং দল বিরোধী কাজের অভিযোগ এনে দিলীপ ঘোষকে যদি বের করে দেওয়া হয় বা দিলীপ ঘোষ নিজে থেকেই যদি অতিষ্ঠ হয়ে যদি বেরিয়ে যান, তাহলে থাকলে যেমন বিপদ, বেরিয়ে গেলে আরো বড় বিপদ। কারণ দিলীপ ঘোষ যদি বেরিয়ে যান তাহলে তিনি তো আর দল ছাড়া দলহীন অবস্থা থাকবেন না, তিনি নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন, তিনি সিপিএমেও যাবেন না, কংগ্রেসেও যাবেন না। তাহলে তৃণমূল কংগ্রেসে যদি যান, তৃণমূলের কাছে তো এখন রাজ্যের ক্ষমতা রয়েছে, দলটার কাছে সর্বমান্য একজন নেত্রী রয়েছে, দলের কাছে একটা সংগঠন রয়েছে, সমর্থনের ভিত রয়েছে, সবকিছু রয়েছে, টাকা পয়সা টয়সা সবকিছু রয়েছে। দল দিলীপ ঘোষকে নায়ক বা মহানায়কের মর্যাদা দিয়ে গ্রহণ করবে। কারণ বিধানসভা নির্বাচনের আগে দিলীপ ঘোষকে হিন্দু নেতা হিসেবে যদি বিরাট ভাবে যদি তুলে ধরতে পারে তাহলে তৃণমূল কংগ্রেসের বিরাট লাভ। সুতরাং এইটা তারা ব্যাপকভাবে করবে। আর বিজেপির মধ্যে যেহেতু দিলীপ ঘোষের একটা বিরাট অনুগামী সংখ্যা রয়েছে, সবাই হয়তো মুখ খুলছে না, কিন্তু যেহেতু ওনার নেতৃত্বে দলটার আপনার কি বলবো উত্থান হয়েছে, সেহেতু তার অনুগামী সংখ্যাও এরকম বিশাল হবে। তাহলে এই বিশাল অনুগামীর ভাবাবেগই কিন্তু দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষের মাধ্যমে তখন তৃণমূল কংগ্রেসের দিকে চলে যাবে এবং তার ফলে বিজেপির যা উত্থান হয়েছিল যে গতিতে এবং যতটা উত্থান হয়েছিল ঠিক তার বিপরীত দিকে ততটা এবং সেই গতিতে আপনার তার পতনও কিন্তু হতে পারে। ফলে একসাথে থাকলেও বিপদ, অন্যদিকে গেলেও বিপদ। কারণ সেই ক্ষেত্রে দিলীপ ঘোষ সারা পশ্চিমবঙ্গে বিরাট ভাবে তখন তৃণমূলের কর্মী বাহিনী, সমর্থক বাহিনী, ভোটাররা, আবার বিজেপি থেকে আসা বিরাট সংখ্যক, এই সব মিলিয়ে দিলীপ ঘোষ তখন বাংলাতে বিশাল নেতা হয়ে আপনার নতুন ভাবে তিনি উঠে আসবেন। তো এটা আরেক বিপদ আর কি। এবার ৯ নম্বর পয়েন্ট, দল না জিতলে, ধরেন একসাথে থাকলো এবং দল জিতলো না, বিধানসভা নির্বাচনে দল হেরে গেল, তাহলে একে অপরকে গদ্দার বলবে। দিলীপ ঘোষের বাহিনী শুভেন্দু অধিকারীর বাহিনীকে বলবে গদ্দার, যে মমতা ব্যানার্জির স্পাই হিসেবে এসেছিল, দলকে হারানোর ক্ষেত্রে এরা দলের ভেতরে থেকে অন্তর্ঘাত করেছে, দলটাকে হারিয়েছে, এরাই হারিয়েছে, মূলত এরাই দলের গদ্দার, এই কথাগুলো বলবে। যেমন এখন তৃণমূলের লোকরা শুভেন্দু অধিকারীকে গদ্দার বলে, তখন বিজেপিতে তার বিরোধী গোষ্ঠীর লোকেরা তখন শুভেন্দু অধিকারীকে গদ্দার বলবে। আবার শুভেন্দু অধিকারীর যারা অনুগামী তারা তখন দিলীপ ঘোষ এবং তার যারা অনুগামী তাদেরকে গদ্দার বলবে যে এরা, আমরা তো বলেছিলাম যে এরা তৃণমূলের সঙ্গে আপনার মিলে রয়েছে, তৃণমূলকে জেতানোর জন্য মমতা ব্যানার্জির দালাল হয়ে এরা কাজ করেছে, এরাই আসল গাদ্দার, এরাই দলকে ভেতর থেকে অন্তর্ঘাত করে ষড়যন্ত্র করে দলকে হারিয়েছে। ফলে যে যাই রেজাল্ট হোক না কেন তারা একে অপরকে এইভাবে কাউন্ট করবে। 10 নম্বর পয়েন্ট হলো, যদি তারা জেতে, ধরুন দল জিতে গেল, পশ্চিমবঙ্গে ক্ষমতায় বিজেপি চলে এলো, মমতা ব্যানার্জি হেরে গেলেন, তৃণমূল কংগ্রেস হেরে গেল, বর্তমান সরকার ক্ষমতাচ্যুত হয়ে গেল, এইবারে ভাবেন কে মুখ্যমন্ত্রী হবেন সেই ইস্যুটা। এবার ধরেন দিলীপ ঘোষের কিছু অনুগামী এমএলএ হলো, শুভেন্দু অধিকারীর কিছু অনুগামী এমএলএ হলো, তারপরে অন্য যারা রয়েছে, যারা শুভেন্দু অধিকারীর অনুগামী না, দিলীপ ঘোষের অনুগামী না, এটা আর একটা সংখ্যা রইল।
বা ধরুন কিছু সুকান্ত মজুমদারের অনুগামী, কিছু আরো এবিসিডি এদের অনুগামী, আলাদা আলাদা কিছু কিছু। এবারে শুভেন্দু অধিকারী জানবেন যে যদি দিলীপ ঘোষের পছন্দের লোক মুখ্যমন্ত্রী হয় বা তিনি যদি মুখ্যমন্ত্রী হন, তাহলে শুভেন্দু অধিকারীর যে রাজনৈতিক ভবিষ্যৎ সেটাকে শেষ করে দেবে। আবার দিলীপ ঘোষ জানবে যে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার বা অন্য কোন গোষ্ঠীর কেউ যদি মুখ্যমন্ত্রী হন বা তারা যদি মুখ্যমন্ত্রী হন, তাহলে দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকারে চলে যাবে। তখন যে সমস্যা দেখা দেবে মুখ্যমন্ত্রী মানে বাছাই করতে গিয়ে, তার সুযোগ আবার নেবার জন্য তৃণমূল কংগ্রেস তার কাছে যা সংখ্যা থাকবে সেই সংখ্যা নিয়ে তখন এগিয়ে আসবে। এ হবে বিজেপির জন্য জিতলে আরেক বড় সমস্যা। এটা আসামে মোটামুটি ভাবে দেখা গেছিল, যখন আসামের গত বিধানসভা নির্বাচনে আপনার বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে দড়ি টানাটানি হয়েছিল কে মুখ্যমন্ত্রী হবেন। সর্বানন্দ সোনোয়াল চাইছিলেন যে আবারও তিনি মুখ্যমন্ত্রী হবেন, আর হিমন্ত বিশ্ব শর্মা কোনোভাবেই স্যাক্রিফাইস করতে রাজি ছিলেন না। তার জন্য অনেক দিন সময় লেগেছে দলকে, কেন্দ্রীয় নেতাদের মাথার ঘাম পায়ে না, আমি তো বলি অনেক সময় যে পায়ের ঘাম মাথায় উঠেছিল আপনার দলের নেতা নির্বাচন করতে গিয়ে। কেউ কাউকে মানতে রাজি ছিল না শেষ পর্যন্ত অনেক কষ্টে। কারণ হিমন্ত বিশ্ব শর্মা কে যদি মুখ্যমন্ত্রী না করা হতো, অনেকের ধারণা তিনি তার গোষ্ঠীর এমএলএদেরকে নিয়ে আলাদা হয়ে যেতেন এবং কংগ্রেস তাকে সমর্থন করার জন্য প্রস্তুত ছিল। সেই অর্থে তিনি হয়তো কংগ্রেসে চলে যেতেন, অথবা তিনি অন্য পার্টি বানাতেন এবং বাইরে থেকে বা ভেতরে এসে কংগ্রেস তাকে সমর্থন করত, অর্থাৎ বিজেপি বিরোধী সরকার আসামে গঠিত হতো। এরকম সিচুয়েশন সেই ক্ষেত্রে বাংলাতেও হবে না তা গ্যারান্টি দিয়ে কেউ বলে না। তবে যদি বিজেপি ওই যে ম্যাজিক ফিগার যদি ছুঁইতে পারে, তাহলে এবার 11 নাম্বার আর একটা বলে দিই। কেন্দ্রীয় নেতারা, বিজেপির কেন্দ্রীয় নেতারা এখন আপনারা দেখবেন বাংলাতে ঘন ঘন আসছেন, এত ঝামেলা হচ্ছে, এত কিছু হচ্ছে, তারপরেও তারা কিন্তু ব্যতিব্যস্ত না। কেন? কারণ তারা ব্যতিব্যস্ত এনডিএর ভবিষ্যতে নিয়ে, বাংলায় বিজেপির ভবিষ্যৎ নিয়ে কিন্তু কেন্দ্রীয় নেতারা নরেন্দ্র মোদী, অমিত শাহ, জেপি নাড্ডা, মোহন ভাগবত, তারা কেউ টেনশনে নাই। কিন্তু যতই ভাষণে যা কিছু বলুক না কেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে শেষ করে দিচ্ছে, বাংলাকে বাংলাদেশ বানিয়ে দিতে চায়, আরো অনেক কিছু বলছে, যে ওইখানে মুসলিম তোষণ হচ্ছে, হিন্দুদের সর্বনাশ করতে চাইছে, সমস্ত কিছু বলুক না কেন ভাষণে, বাস্তবে তারা বাংলাকে নিয়ে অনেক বেশি আশ্বস্ত আছে। কারণ তাদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন একটা গোপন একটা বন্ধুত্ব রয়েছে বলে অনেকে মনে করেন, এবং সেটা কতটুকু তার বাস্তবতা রয়েছে অন্য একটি ভিডিওতে আমি আপনাদেরকে ব্যাখ্যা করে পয়েন্ট ওয়াইজ বুঝিয়ে দেব। তো তারা বিজেপির আপনার দিল্লিতে সর্বভারতীয় বিজেপির ক্ষমতাসীন যে গোষ্ঠী মোদী, অমিত শাহ, এই গোষ্ঠীর ভবিষ্যৎ নিয়েও তারা চিন্তিত। কারণ মোহন ভাগবতের নেতৃত্বে আরএসএস চাইছে যে দিল্লিতে মানে কেন্দ্রে নরেন্দ্র মোদী 75 বছর বয়স হলে পরে আগামী সেপ্টেম্বর মাসে তিনি যাতে এই জায়গা থেকে সরে যান। দলের সর্বভারতীয় সভাপতি যাতে নরেন্দ্র মোদী, অমিত শাহের পছন্দের কেউ না হয়ে আরএসএস এর পছন্দের কেউ হয়। অর্থাৎ এই গোষ্ঠীটা, বর্তমান ক্ষমতাসীন গোষ্ঠীটা যাতে ধীরে ধীরে ক্ষমতাহীন হয়ে যায়, তার জন্য নাগপুর থেকে একটা চেষ্টা চলছে। তো এই অবস্থাতে দিল্লির বর্তমান শাসক গোষ্ঠী কিন্তু চিন্তিত তাদের নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। তো তারা বাংলাকে নিয়ে চিন্তিত না। এই অবস্থাতে বাংলাতে বেশি সময় দেওয়ার মতন সময় তাদের হাতে নেই। তারা নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎকে সুরক্ষিত রাখার জন্য তারা প্রত্যেকটা মুহূর্ত ব্যয় করছেন। এছাড়া তো অন্যান্য সরকারি ইস্যু তো রয়েছে, সেগুলো নিয়ে এই ভিডিও তারা আলোচনা করার দরকার নেই। এবারে বলেন, এই যে 11টা পয়েন্ট, 10টা বলেছিলাম আমি, একটা বাড়িয়ে 11টা পয়েন্টে বললাম। এই পয়েন্টগুলো কোনোটা কেউ পক্ষপাত দুষ্ট বলার কোনো সুযোগ নেই, কারোর পক্ষে কারোর বিপক্ষে একেবারে বলতে পারবেন না। আমার মনে হয় যে আপনারা যারাই শুনেছেন তারা অনেকে হয়তো এই পয়েন্টগুলি হয়তো এরকম ভাবে সাজিয়ে 11টা পয়েন্ট হয়তো ভাবেননি, কিন্তু এর মধ্যে হয়তো 1টা, 2টা, 3টা, 4টা পয়েন্ট নিয়ে হয়তো আপনারা এক একজনে বিভিন্ন সময় ভেবেছিলেন। সেই কথাগুলো জানানোর জন্য সুযোগ রয়েছে কমেন্ট বক্সে। কমেন্ট করে আপনারা বলতে পারবেন যে আপনাদের মধ্যে কে কে ভেবেছিলেন যে হ্যাঁ এই জিনিসগুলো আমিও ভেবেছিলাম। জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার অবশ্যই করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও অবশ্যই করবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।